सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। आज मकर संक्रांति समस्त दर्शक के मकर संक्रांतिर विशेष शुभेच्छा और अभिनंदन जानाई। मकर संक्रांति अर्थात सूर्येर जे ऊर्ध्वगति नर्थ हेमिस्फियारे एंट्री अफ द सान। तो এই যে সূর্যর নর্দার্ন মুভমেন্ট তার সঙ্গে কিন্তু মানব চেতনারও ঊর্ধ্বগতি ঊর্ধ্বরেতা হওয়ার একটা সম্পর্ক। তো দক্ষিণায়ন যতদিন চলে জুন টু ডিসেম্বর, এই ফেজটা হচ্ছে আমাদের সংহার চক্র, অর্থাৎ কর্মকে নাশ করার। যা কিছু আমার কর্মের বীজ আছে সেগুলোকে নাশ করা, এই জন্য সংহার চক্র চলে। আমরা যখন সাধনা করি তখন আইডিয়ালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা সহস্রার থেকে মূলাধার ডিসেন্ডিং, বিকজ সান ইজ মুভিং ফ্রম নর্থ টু সাউথ। আর যখন এই উত্তরায়ণ শুরু হয় তখন সৃষ্টিচক্র শুরু হয়, সৃষ্টিচক্র ওপেন হয়, তখন অ্যাসেন্ডিং অর্ডার, যেরকম আমরা অ্যাসেন্ডিং নোড আর ডিসেন্ডিং নোড বলি রাহুকেতুকে, নোডস অফ দ্য মুনকে, সেরকম এই সময়েই যখন উত্তরায়ণ শুরু হলো তখন অ্যাসেন্ডিং মোড শুরু হলো। আমাদের সৃষ্টিচক্র এখন আমাদের কর্ম তৈরি করার, নতুন কর্ম, নিউ প্রপার কর্মা ক্রিয়েট করার একটা সময়। এখন আমরা আইডিয়ালি মূলাধার থেকে সহস্রারে সাধনা করব, বা এমফাসিসটা থাকবে টোটাল সাধনা। সৃষ্টি আর সংহার চক্র সবসময় একসঙ্গে চলে। দক্ষিণায়নের সময় যে সংহার চক্র অর্থাৎ সহস্রার থেকে মূলাধার যখন আমরা চ্যান্টিং করছি, মন্ত্র সাধনা করছি, তখন সেখানে সহস্রার থেকে মূলাধারে একটু টাইমটা হয়তো বেশি দেব। আর উত্তরায়ণের সময় আমরা এই মূলাধার থেকে সহস্রারে যখন চ্যান্টিংটা করব তখন একটু টাইমটা বেশি দেব। এটাই আইডিয়াল কন্ডিশন। তো এই সময় আমাদের এখন বিশেষভাবে সৃষ্টিচক্রের উপর একটা এমফাসিস দিতে হবে। এবং আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমাদের শিবযোগ পরম্পরার তো বিশেষ অনুষ্ঠান চলছে, মোটামুটি অক্টোবর থেকেই শুরু হয়ে গেছে। প্রতিদিন সকাল 6:30 থেকে কালেকটিভ সাধনা হয় জুম প্ল্যাটফর্মে। 10 থেকে 15,000 সাধক একসঙ্গে জুম প্ল্যাটফর্মে রুদ্র ত্রিশতী পাঠ করেন, আপনারা অনেকেই করছেন। এবং সেটারই রেকর্ডিং আবার সন্ধ্যে 6:30টায় চালানো হয়, যে যারা লাইভটাতে এন্ট্রি নিতে পারেনি, কারণ ভীষণ রাশ থাকে, পোর্টাল ক্র্যাশ করে আপনারা জানেন, তারা ওই সন্ধেবেলা আবার 6:30টায় রিপিট যে হয় রেকর্ডেড সেশন, সেখানে তারা অংশগ্রহণ করছেন। তো এই আমাদের যে অনুষ্ঠান চলছে কালেকটিভ সাধনা, তাতে আজকেই অবধূত বাবা শিবানন্দজির পুত্র ঈশান শিবানন্দজি বললেন যে 2024 নাকি ভীষণ টাফ হবে, এবং একটা মেন্টাল যে ইলনেস, মানসিক রোগ, এখন আগামী দিন মানসিক রোগ একটা কোভিডের মতো, একটা ভাইরাসের মতো হয়ে যাবে। এবং 2024 থেকে 2027 ভীষণ টার্বুলেন্স চলবে, ভীষণ একটা আন্দোলন, একটা বিচলনের সময় চলবে। 27-এর পর আবার কিছুটা স্টেবিলাইজ হবে। এই জন্য 24 থেকে 27 একটা খুব ক্রুশিয়াল টাইম। আর তার মধ্যে 2024 স্পেসিফিক্যালি সিদ্ধারা বলছেন যে বিশেষ একটা টার্বুলেন্সের সময়। এবং আমরা দেখছি যখন টার্বুলেন্সের সময় হয় তখনই কিন্তু অনেক রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস হয়, অনেক রকম ঈশ্বরের অবতারের অ্যাক্টিভিটিগুলো থাকে, সেগুলো প্রমুখ একটা ভূমিকায় থাকে। এবং আমরা 22শে জানুয়ারি রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা দেখতে যাচ্ছি। এবং এই যে ইস্যুটা, এটা নিয়ে যে এত কন্ট্রোভার্সি, এত বিতর্ক, সেটা সব বিষয়েই থাকবে, পলিটিক্স হলে সেটা থাকবেই। তবে এখানে একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু বহু বছর আগে যে মাচান বাবা, দেওরাহা বাবা, যার মন্ত্র আমি আপনাদের দিয়েছি, শ্রীকৃষ্ণ হরে পরমাত্মনে যে মন্ত্রটা আছে, আমি আপনাদের পরে আবার সেটা জানিয়ে দেব, আপনারা অনেকেই সেটাকে পাঠ করেন। তো ওই দেওরাহা বাবা, মাচান বাবা, উনি অশোক সিংঘলকে নাকি বলেছিলেন
যে এই রাম মন্দির হোকে রহেগা। এবং একজন হিস্টোরিয়ান, উনি রিসেন্ট তার বই পাবলিশ করেছেন, আপনারা পড়েছেন কিনা জানি না, হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড, এটা বোধহয় নির্জা চৌধুরী বোধহয় হিস্টোরিয়ান। তিনি তার বইতে লিখেছেন, বেশ কিছু পডকাস্টে তিনি অনেক আলোচনা করছিলেন, সেখানে উনি বলছেন যে একবার নাকি প্রাইম মিনিস্টার নরসিমহা রাও, ওনার গুরুদেব ছিলেন অন্ধ্রপ্রদেশে বিশাখাপট্টনমের কাছে। তো বিশাখাপট্টনমের কাছে গুরুদেবের কাছে গিয়ে উনি জিজ্ঞেস করেছিলেন যে হোয়াট উইল বি দ্য ফেট, বাবরি মসজিদ, রাম মন্দির, এই যে পুরো ইস্যুটা। এবং আমরা জানি নরসিমহা রাওয়ের সময় খুব ক্রুশিয়াল ছিল, ইন্টেন্স ছিল ফেজটা। তো উনি ওনার গুরুদেবকে প্রশ্ন করেন যে কি হবে। তো গুরুদেব নাকি চোখ বন্ধ করে কিছুক্ষণ বসেছিলেন, তারপর চোখ খুলে বললেন যে आई डोंट सी द बाबरी मस्जिद, हमको बाबरी मस्जिद दिखाई नहीं देता। তো এই যে ইস্যুসগুলো, এগুলো সন্ত গুরুরা কিন্তু বহু আগে এই আজকের দিনের যে চিত্রটা সেটাকে তারা অঙ্কন করে দিয়ে গেছিলেন। তবে সবসময়ই কন্ট্রোভার্সি থাকবে, সবসময় পলিটিক্যাল ডিবেট থাকবে, সবসময় ইস্যুস থাকবে, কারোর কখনো ইলেকশন নিয়ে ইস্যু, কখনো পলিটিক্যাল পাওয়ার নিয়ে ইস্যু, এগুলো থাকবে। কিন্তু আমাদের একটা টোটাল নিরপেক্ষ পার্শিয়াল স্ট্রেট ভিউ রাখতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার্স। বিভিন্ন ঘটনা, বিভিন্ন যে মুভমেন্ট অফ টাইম, সেখানে কিভাবে কি হচ্ছে সেটাকে বুঝতে গেলে কিন্তু একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড আনঅ্যালাইন্ড একটা পাথ আমাদের চলতে হবে। যে কারণে এখানে একটা কথা বলি যে আমাদের যে ফিলসফি, আমাদের ফিলসফিটা তো আমাদের শব্দ নয়, কিন্তু আমাদের ফিলসফিকে বলা হয় দর্শন। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। এটা নিয়ে আমি আলাদা আপনাদের সঙ্গে অনুষ্ঠান করব। দর্শন মানে শুধু দেখা, যেটা আমাদের বলা হচ্ছে সাক্ষী ভাব, দ্য উইটনেস ডিএনএ। তো যে সাক্ষী হবে, যে শুধু দেখবে, তার কিন্তু কোনো ওপিনিয়ন হবে না। তো এই যে ওপিনিয়ন ফর্ম করাটা তখনই শুরু হয় যখন মাইন্ড সেখানে একটা এনগেজমেন্টে চলে যায়। তো এই যে আমাদের মাইন্ড, এই যে মাইন্ড শব্দটাও কোনো অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতর সঙ্গে আমাদের যে কালচার, তার কোনো ট্রান্সলেশন হয় না। কারণ আমাদের হচ্ছে, আমি আগেও একবার উল্লেখ করেছি, মনস, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই চারটে টার্ম আছে। এবং এই চারটেকে মিলিয়ে হচ্ছে অন্তঃকরণ। করণ মানে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, আপনার কাছে একটা অস্ত্র। অন্তঃকরণ হচ্ছে ভিতরের ইনার যে ইনস্ট্রুমেন্ট। তো এই ইনার ইনস্ট্রুমেন্ট অন্তঃকরণের চারটে ভাগ আছে, মনস, চিত্ত, বুদ্ধি, অহংকার। যখনই মনস, বুদ্ধি, চিত্ত, অহংকারের কোনো একজন বা দুজন বা সবকটাই যখন ইনভলভড হয়ে যায়, তখনই কিন্তু একটা ওপিনিয়ন ফর্ম হবে, একটা মতামত ফর্ম হবে। বাট আইডিয়াল কন্ডিশন হচ্ছে জাস্ট দর্শন, জাস্ট সি, জাস্ট অবজার্ভ। তো এই জাস্ট অবজার্ভ যদি আমরা করি, তখন আমাদের একটা অন্য রকম স্ট্যান্ড পয়েন্ট হয়, অন্য রকম থিঙ্কিং হয়ে যায়। তখন আর কোনো কনফ্লিক্ট হয় না। বিবাদ যে শুরু হয় কারণ সংবাদের অভাব। আমরা যদি এই সংবাদ আর বিবাদ, এই দুটো শব্দ খুব ইম্পর্ট্যান্ট। এখন বহু যুগ ধরে একটা খুব ওয়ার লাইক, যুদ্ধের একটা অ্যাটিটিউড নিয়ে, মানসিকতা নিয়ে মানবজাতি চলছে। যে যুদ্ধের অ্যাটিটিউড মানে কি, আমাকে জিততে হবে, আই হ্যাভ টু উইন। এই যে উইনিং, ভিক্টরি অ্যাটিটিউডটা, যেটা মঙ্গলের বিশেষ কোয়ালিটি, এর কারণে আমাকে যদি জিততে হয় তাহলে আমার আরেকজনকে পরাজিত করতে হবে, আমার আরেকজনকে দমন করতে হবে, এবং তার যা বিলঙ্গিংস, তার যা পজেশন,
তার কাছে যা আছে সেটা আমাকে অর্জন করতে হবে। তো এই মঙ্গলের যে প্রেরণাটা, যে এনার্জিটা, এটা সবসময় যুদ্ধ এবং বিবাদ। কিন্তু বিবাদের জায়গায় যদি আমরা সংবাদে এনগেজ করি, ডায়ালগ, নেগোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং, সেটা তখনই হবে যখন দর্শন হচ্ছে, যে আমি দেখছি, আই এম লুকিং, আই এম কনসিডারিং দ্য আদার পারসন, তার কি আছে, তার কি নেই। এই যে একটা এমপ্যাথি, একটা আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভেনাস, যে কারণে ভেনাসকে কৌশলের গ্রহ বলা হয়, স্ট্র্যাটেজির প্রয়োগের গ্রহ বলা হয়, অ্যাপ্লিকেশন। যে যতই আপনার বিদ্যে থাক, নলেজ অ্যাকোয়ার্ড হোক, আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন না, ইউটিলাইজ করতে পারবেন না, আনলেস ইউর ভেনাস ইজ স্ট্রং। তো এই যে ভেনাস, সেই বারবার আমি আমার খুব প্রিয় ডায়ালগ, শিখিবি পারিবি না করিতে প্রয়োগ। তো এই যে প্রয়োগের যে জায়গাটা, প্রয়োগ মানে কি? প্রয়োগ মানে প্রপার একটা রেজাল্ট পাওয়া। তো যখনই আমরা জাস্ট দর্শনের মধ্যে থাকব, এবং এই জাস্ট উইটনেস দর্শন, জাস্ট পারসেপশন, নো ওপিনিয়ন, নো ইমোশন, এটাও কিন্তু মার্কিউরি। এই জন্য বুধ শুক্রের যোগটা এত গুরুত্বপূর্ণ হয়, এবং মানুষের জন্মছকে বুধ শুক্র যোগ থাকলে তাদের জীবনে একটা ক্যারিয়ারে বিশেষ করে সাকসেস হয়, এবং তাদের মধ্যে একটা বিশেষ কোয়ালিটি, দক্ষতা থাকে। কারণ এই বুধ শুক্র যোগ আমাদের সেই দর্শনের জায়গাতে আটকে রাখে, মতামত তৈরি করতে দেয় না, এবং সেখান থেকে প্রপার সংবাদ, নেগোসিয়েশনের মাধ্যমে, আর্টিকুলেশনের মাধ্যমে, ডিপ্লোম্যাসির মাধ্যমে একটা অ্যাচিভমেন্ট, একটা সাকসেস, যেখানে ড্যামেজ লসের কোশনটা কম, এবং সেখানে ওয়ার লাইক সিচুয়েশন নেই। এবং ওয়ার লাইক সিচুয়েশনেও কিন্তু ডিপ্লোম্যাটরা গিয়ে, এম্বাসির মানুষরা গিয়েই, এম্বাসির রিপ্রেজেন্টেটিভরা গিয়েই কিন্তু বিবাদকে সংবাদের মাধ্যমে সমাপ্ত করে। তো এই আমাদের এই অ্যাটিটিউডটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে সমস্যা তৈরি হবে যে মুহূর্তে দ্য মাইন্ড উইল এন্টার, মনস বুদ্ধি চিত্ত অহংকার। এটা নিয়ে আমরা একটু আলাদা আলোচনা করব। তো আজকে আমাদের যেটা অ্যাকচুয়ালি আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই যে রাম মন্দির তৈরি হয়েছে, এই যে প্রাণ প্রতিষ্ঠা হবে, তার যে প্রমুখ ব্যক্তিত্ব আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র ভাই মোদি। গত ভিডিওতে আমরা পিপল অ্যান্ড দ্য প্ল্যানেটস আলোচনা করেছি, বিভিন্ন মানুষ যারা খুব গুরুত্বপূর্ণভাবে তাদের কিছু ভূমিকা অবদান ছিল। শ্রীমতী উমা ভারতী, সাধ্বী ঋতম্বরাজি, শ্রী মুরলী মনোহর যোশী, শ্রী এল কে আদবানি, এদের জন্মছক, এবং সেখানে কমনালিটিজ অফ দ্য প্ল্যানেটস এবং ইনফ্লুয়েন্সেস। এবং যখন বাবরি মসজিদ ডেমোলিশন হয়েছে, যখন আমাদের এখন এই প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, কি কি ইনফ্লুয়েন্সেস অ্যাট্রাক্ট করছে। তো আজকে আমরা সেখানে একটু শ্রী নরেন্দ্র ভাই মোদিজির হরস্কোপটা দেখব। অনেকেই দেখেছেন, অনেকবারই দেখা হয়েছে, কিন্তু প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে কানেক্টেড প্রেক্ষিতে কিন্তু আমাদের একটু বিশ্লেষণ করাটা প্রয়োজন। প্রথমেই বলবো, এই যে কন্ট্রোভার্সি চলছে, দেখুন কন্ট্রোভার্সির জন্য সেইভাবে বিশেষ কিছু সেপারেটলি লাগে না। কন্ট্রোভার্সি ইটসেলফ ক্যান জেনারেট, ওই স্বয়ম্ভুলিঙ্গমের মতো। তো স্বয়ম্ভুলিঙ্গমের মতো কন্ট্রোভার্সিটাও কিন্তু স্বয়ম্ভু ইন আ সেন্স, ইট ক্যান জাস্ট এমার্জ, জাস্ট জেনারেট বাই ইটসেলফ। তাহলেও প্ল্যানেটারি পজিশনে দেখা যায় যে, যেহেতু আপনারা সকলেই জ্যোতিষ অনুরাগী, এই জন্য এই পয়েন্টটা ডিসকাস করছি, আই এম হাইলাইটিং দিস পয়েন্ট, যে জন্মছকে জ্যোতিষ লুমিনারি সান অ্যান্ড মুন যদি কোনোভাবে একটু অ্যাফ্লিকশন, টার্বুলেন্স, ট্রাভেলে থাকে, তাহলে কিন্তু তার জীবনে, সেই মানুষের জীবনে কন্ট্রোভার্সি, নানান রকম বিতর্ক
এবং সেখান থেকে লাইমলাইট, অবভিয়াসলি বিতর্ক হলেই লাইমলাইট, এবং এখন তো আমরা জানি যে মানুষ বিতর্ক সৃষ্টি করে লাইমলাইটে আসে, ওই বিপরীত রাজযোগের মতো। তো চন্দ্র আর শনির যদি কিছু থাকে, অ্যাফ্লিকশন থাকে, তাহলে সেখানে অবশ্যই কিন্তু একটা কন্ট্রোভার্সির জায়গা থাকে। নরেন্দ্রভাই মোদির জন্মছকে আমরা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির একাদশে রবি আর কেতুকে পাচ্ছি। রবি একাদশে রাহুকেতুর অ্যাক্সিসে আছে, সুতরাং সেখানে তো হবেই। প্লাস ওনার জন্মছকে ওই রাহুকেতুর অ্যাক্সিসে আমরা বকরি বুধ পাচ্ছি। এই বকরি বুধটা দেখুন একটা কমন ফ্যাক্টর। বকরি বুধ আদবানিজির ছকেও ছিল, সাধ্বী রীতম্বরার ছকেও ছিল, উমা ভারতীর ছকেও কিন্তু বুধ রাহুকেতুর অ্যাক্সিসে কেতুযুক্ত নিচস্থ। তো এই বুধেরও একটা কিন্তু ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে আমরা যেটা পাচ্ছি ওনার ক্ষেত্রে সেটা হচ্ছে মঙ্গলের দশা, সক্ষেত্রস্থ মঙ্গল এবং ঢাইয়া। এই যে আমাদের একটা সকলের প্রশ্ন থাকে না যে শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া কি শুধু খারাপই দেয়, ভালো দেয় না? তো আমাদের এক্সপেকটেশনটা এইরকম যে আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে মানুষের যে লাইফের হিস্ট্রিটা, সেই হিস্ট্রির মধ্যে তার যা কিছু স্ট্রাগল, সংগ্রাম, সংঘর্ষ, ক্লেশ, কষ্ট, সেগুলোকে কিন্তু আমরা নিতে চাই না। উই অনলি ওয়ান্ট টু টেক দ্য অ্যাপ্লডস। তো আমাদের প্রধানমন্ত্রী মোদিজির জীবনের যে 50 ইয়ার্স, সেই 50টা বছর তার জীবন তিনি কী করলেন, তারপর তার যে এই টার্ন অ্যারাউন্ড, এইটাকে কিন্তু আমাদের বুঝতে হবে, কনসিডার করতে হবে। এবং বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, সেখানে সক্ষেত্রস্থ মঙ্গল, মঙ্গল চন্দ্র একটা ভয়াবহ শক্তিশালী যোগ। সেই ভয়াবহ শক্তিশালী যোগের উপর রাহুর দৃষ্টি। রাহু মঙ্গলকে ফ্যান করছে, চন্দ্রকে ফ্যান করছে, এবং এই রাহু মঙ্গলের উপর, এই মঙ্গল চন্দ্রের উপর রাহু ছাড়া আর কারুর কোনো দৃষ্টি নেই। তো এই মঙ্গল চন্দ্র রাহু যখন পুরোপুরি জাগ্রত হয়ে যায়, তখন একটা ইমেন্স পাওয়ার, বৃশ্চিকের সেই অ্যাটমিক পারমাণবিক শক্তি এসে যায়, এবং সেটাকে কাউন্টার করা ইজ ভেরি ডিফিকাল্ট। চন্দ্রের দশায় উনি পদে আসেন, নির্বাচনে জয়ী হয়ে, আমরা সকলেই জানি। বর্তমানে 2021-এর নভেম্বর থেকে 2028-এর নভেম্বর ওনার মঙ্গলের দশা। মঙ্গলের দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে 9 মে 2023 থেকে 15 এপ্রিল 2023। 15 এপ্রিলের পর মঙ্গলের দশায় শনির অন্তর্দশা আসবে, এবং বর্তমানে এই যে প্রাণ প্রতিষ্ঠার সময়, এই সময় মঙ্গলের দশায়, বৃহস্পতির অন্তর্দশায় চন্দ্রের প্রত্যান্তর। তো বৃহস্পতি আমরা জানি দেবগুরু, চন্দ্র ওনার ভাগ্যপতি, রিলিজন, ধর্মের নবমপতি, মঙ্গল ওনার লগ্নপতি। তো এই যে তিনটে গ্রহর কানেকশন, এটা কিন্তু অবশ্যই এই রকম একটা বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান, আধ্যাত্মিক ঘটনাকে ইন্ডিকেট করে। এবং ওনার যে নোডাল রিটার্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রাহুকেতুর উপর রাহুকেতুর প্রত্যাবর্তন সাধারণ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে এই নোডাল রিটার্ন। ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই নোডাল রিটার্নেরই যে সমস্যা, যে কষ্টক্লেশ, সেটাকে নিয়েই ডিল করছেন। কিন্তু ওনার ক্ষেত্রে, ওনার জীবনে কিন্তু এই নোডাল রিটার্নটা একটা বিশেষ ঘটনা সংঘটিত করছে, কিন্তু তার সঙ্গে ইট কামস উইথ আ প্রাইস। ওনার স্যাটার্ন অপোজিশন চলছে,
ওনার দশমে যে শনি, সিংহ রাশিতে নরেন্দ্র ভাই মোদির যে শনি অবস্থান করে আছে জন্মছকে, তার অপোজিশনে কুম্ভে এখন শনি। তো স্যাটার্ন অপোজিশন, স্যাটার্ন ইজ অলসো আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম। শনি এখন জন্মকালীন চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, জন্মকালীন শুক্র শনিকে দৃষ্টি দিচ্ছে, জন্মকালীন মঙ্গলকে দৃষ্টি প্রদান করছে। ওনার জন্মছকেও শনি শুক্র যোগ আছে, যে শনি শুক্র যোগ আমরা সাধ্বী ঋতম্বরার চার্টে পেয়েছি। তো কমনালিটি কিন্তু অনেক, এবং এই রবি রাহুকেতুর অ্যাক্সিসে কেতুযুক্ত বিশেষভাবে কিন্তু ডিস্টার্ব করবে ইন টার্মস অফ নেম, ফেম, রেপুটেশন। এই শনি শুক্রর যে যোগ, যেটা আমরা সাধ্বী ঋতম্বরার চার্টে পেয়েছি, আলোচনা করেছি গত এতে, সেটা কিন্তু ডক্টর মুরলী মনোহর যোশীর চার্টেও শনি শুক্র যোগ ছিল মকরে। এবং এই বাবরি মসজিদ যে দিন 6 ডিসেম্বর 92, সেদিনও কিন্তু সৌরমণ্ডলে শনি শুক্র একসঙ্গে অবস্থান করেছিল মকর রাশিতে। তো এই যে কানেকশনগুলো, এই যে কমনালিটিসগুলো আমরা পাই, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং অবশ্যই যখন জানুয়ারি মাসের 15 তারিখকে দাঁড়িয়ে নরেন্দ্র ভাই মোদির হরোস্কোপ আলোচনা করছি, তখন সমস্ত দর্শকেরই একটা এক্সপেকটেশন থাকবে যে 2024-এর নির্বাচনের ফলাফল কি হতে পারে, সেই সংক্রান্ত একটা প্রেডিকশন, একটা অন্তত একটা কোনো উল্লেখ করা। তো অবশ্যই এখানে গোজ উইদাউট সেইং যে ওনার যে সময় চলছে, যে ডিভাইন অর্ডিন্যান্স, আমি তো এটাকে ডিভাইন অর্ডিন্যান্স বলবো, যেটা চলছে, সেটা কিন্তু বিশেষভাবে আমরা বলতে পারি যে ওনাকে একটা সাপোর্ট দিচ্ছে। এবং আমাদের যা হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, হিউম্যান ক্যালকুলেশন, তার বাইরে যদি কিছু অন্য কিছু থাকে, সেটা তো অবশ্যই আমরা ধরতে, বুঝতে, পড়তে পারবো না। বাট আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ট্রেন্ড যেটা আমরা দেখছি, তাতে কিন্তু অবশ্যই আনডিসপিউটেড একটা রিটার্ন ওনার কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। এত রিলিজন, ধর্ম, মন্দির, সন্ত, রামলাল্লা নিয়ে এত কন্ট্রোভার্সি, এত বিতর্ক হচ্ছে, সেই কারণে একটা ইনফরমেশন, একটা তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু সাংঘাতিক ধার্মিক ছিলেন, এবং ওনার বিশেষ যে অ্যালিজেন্স ছিল, উনি যে মানতেন, ওনার প্রায় আমরা ইষ্ট বলতে পারি, হিমাচল প্রদেশে চামুন্ডা মন্দির। এবং এই চামুন্ডা মন্দিরে উনি রেগুলার যেতেন। 1977 থেকে 1980 ওই ফেজটাতে হেন মন্দির, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ মন্দির নেই যে উনি ভ্রমণ করেননি, দর্শন করেননি। এবং যেদিন সঞ্জয় গান্ধীর দুর্ঘটনা ঘটল, তার আগের দিন শ্রীমতী ইন্দিরা গান্ধীর চামুন্ডা মন্দিরে যাওয়ার কথা ছিল, পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, এবং উনি যে কোনো কারণেই সেই অ্যাপয়েন্টমেন্টটা, সেই ট্রিপটা করতে পারেননি। হিমাচলের চিফ মিনিস্টার গিয়ে অ্যাটেন্ড করেছিলেন সমস্ত পুজো ইত্যাদি। তো সেই মন্দিরের যে পুরোহিত, তিনি খুব ক্ষুণ্ণ হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে চামুন্ডা মা সাধারণ মানুষকে ক্ষমা করে দেন কোনো রকম কোনো ফেলিয়ার হলে, কিন্তু কোনো ইম্পর্ট্যান্ট পারসন এবং সত্তাতে যে থাকবে, কোনো পাওয়ারের যদি কোনো লোক থাকে, তাহলে কিন্তু তার এই রকম আচরণকে মা ক্ষমা করেন না। উনি একটু ক্ষুণ্ণ হয়ে, একটু ইমোশনাল হয়ে বলেছিলেন। এবং পরের দিনই সঞ্জয় গান্ধীর এই অ্যাক্সিডেন্ট হয়, এবং তখন কিন্তু প্রথম কথা যে শ্রীমতী গান্ধী বলেছেন, এটা একজন হিস্টোরিয়ানের উক্তি, তিনি তো কোট করেছেন,
প্রথম কথা শ্রীমতী গান্ধী বলেন যে আমি চামুন্ডায় যাইনি বলে কি এরকম হলো সঞ্জয়ের। এবং তারপর যখন উনি ফিরে গেলেন 6 মাস পরে চামুন্ডা মন্দিরে যখন উনি গেলেন, সেখানে সমস্ত উপাচার, সমস্ত মন্ত্রপাঠ, সমস্ত প্রদক্ষিণ ইত্যাদি যা যা করার ফুল কমপ্লিট করলেন, সাংঘাতিক নিষ্ঠার সঙ্গে করলেন, সাংঘাতিক দক্ষতার সঙ্গে এবং পারফেকশনের সঙ্গে করলেন। এবং প্রতি মুহূর্তে উনি যতক্ষণ ছিলেন, যতক্ষণ ওখানে পুজো করেছেন, উনি কিন্তু একেবারে সাংঘাতিকভাবে উনি প্রথম মুহূর্ত থেকে শেষ মুহূর্ত অবধি উনি কিন্তু শুধু কেঁদেছেন। শি ওয়াজ ক্রাইং প্রফিউজলি। এবং সেই পুরোহিত কিন্তু ওখানে বসে তার তিনি একেবারে তার হাত পা কাঁপছিল যে আমি কি দর্শন করছি, এ কী হচ্ছে। তো এই যে ধর্ম নিয়ে আমাদের নানান রকম কন্ট্রোভার্সি, আমাদের নানান রকম বিতর্ক চলছে, এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। এবং যেটা আমরা জানি যে শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু আনন্দময়ীমার কাছে বিশেষভাবে উনি তার ভক্ত ছিলেন, আনন্দময়ীমার কাছে যেতেন, ওনার সেই একমুখী রুদ্রাক্ষের মালা দিয়েছিলেন মা, সেই মালা ওনার ফেলে এসেছিলেন ভুবনেশ্বরের হোটেলে ঠিক ওনার মৃত্যুর আগের দিন। আনন্দময়ীমার ছাড়া উনি শ্রীমা পণ্ডিচেরির কাছেও বিশেষভাবে উনি যেতেন এবং বহু মন্দিরে 1977 থেকে 1980 ওই এমার্জেন্সির টাইমটাতে ওনার একেবারে সমস্ত ইম্পর্ট্যান্ট মন্দির, ওনার ইলেকশন ডিফিটের জন্য হেরে যাওয়ার পর সমস্ত মন্দিরে, এবং তার আগেও উনি যেতেন। তো এই রিলিজিয়াস যে ইস্যুটা, এটা কিন্তু এটা আজকের দিনের পলিটিক্সে, আজকের দিনের সাহিত্যে, রাজনীতিতে একটা বড় ইস্যু হয়েছে। কিন্তু এটা আমাদের জানা দরকার যে এই রিলিজিয়াস সেন্টিমেন্টটা, রিলিজিয়াস ইনক্লিনেশনটা কিন্তু বিশেষভাবে বহু কাল আগে ছিল এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর মধ্যে ভয়ঙ্করভাবে একটা রিলিজিয়াস ফারভার ছিল এবং তিনি বিশেষভাবে নানান মন্দিরে যেতেন এবং মা চামুন্ডাকে উনি ইষ্টদেবতা বলে, ইষ্টদেবী বলেই মানতেন। তো যাই হোক, এটা একটা জাস্ট মেনশন করলাম, কারণ ওই যে বললাম দর্শন, একেবারে নিরপেক্ষ, আপরাইট ভিউ, কারেক্ট ভিউ। যখনই মতামত আসবে, যখনই মনশ্চিত্ত বুদ্ধি অহংকার প্রবেশ করবে, তখনই কিন্তু কালার্ড হয়ে যাবে, একটা লেন্স এসে যাবে। এই 4টে হচ্ছে লেন্স: মনস, বুদ্ধি, চিত্ত, অহংকার। কোনো লেন্স না, যা আমার ন্যাচারাল দৃষ্টি, সেটা দিয়ে আমাকে দর্শন করতে হবে। এই জন্য দর্শন ইজ সাচ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। এবং যদি আমরা সঠিকভাবে দর্শন করি, তাহলে দেয়ার উইল নেভার বি এনি কনফ্লিক্ট, কোনো বিবাদ হবে না, সব কিছুই সংবাদের মাধ্যমে হবে এবং সব কিছুই কিন্তু আলটিমেটলি শান্তিপূর্ণভাবে হবে। আবারও আপনাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। রবি নর্থওয়ার্ডস সানের মুভমেন্ট শুরু হয়েছে। আমাদের চিত্ত চেতনা, মনন চিন্তনও আপওয়ার্ড হোক, আমাদের থিঙ্কিং, আমাদের কনসিয়াসনেস, অ্যাওয়ারনেসও একটা রাইজিং অ্যাসেন্ডিং ট্রেন্ডে ট্রান্সফর্মড হোক। এটাই কিন্তু আমাদের কাম্য, এটাই আমাদের প্রয়োজন। এবং এটা হলেই কিন্তু আমরা আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিকে অর্জন করতে পারবো এবং সেটাকে আমরা স্টেবিলাইজ করে তার সঙ্গে আমরা চলতে পারবো। দুঃখ, কষ্ট, ক্লেশের যে পরিমাণ, সেটা অবশ্যই একটা কন্ট্রোলে থাকবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।